নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ন্যাশনাল প্রেস ডে, জাতীয় প্রেস দিবস, এবং সেই জাতীয় প্রেস দিবসে আমি আমাদের ভরাকবেলির প্রবীণ যিনি সাংবাদিক এবং সাহিত্যিক শ্রীযুক্ত অতীন দাস মহোদয়ের সঙ্গে স্যারের সঙ্গে আমরা সাক্ষাৎ করার জন্য আসলাম। অ্যাকচুয়ালি আমি আমার যিনি রাজুদা, উনি বারে বারে উনি বেশ কয়েকদিন ধরে বলছেন যে স্যারের সঙ্গে একটু সাক্ষাৎ করার দরকার, ওনার একটু মূল্যবান যে কথাগুলো, পুরনো এক্সপিরিয়েন্স, সেইগুলো আমাদেরকে ক্যাপচার করা দরকার, এবং সেজন্যই আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলাম। স্যার নমস্কার। নমস্কার। তো আপনাকে স্বাগত আমাদের শিলচর নিউজে। তো আপনি স্যার, আপনি সাংবাদিকতার সঙ্গে সঙ্গে আপনি সাহিত্য জগতেও আপনি জড়িত ছিলেন। তো কত বছরের আপনার এই এক্সপিরিয়েন্সটা? অ্যাকচুয়ালি আমি প্রথম শুরু করি কবিতা লিখতে। আচ্ছা। তো আমার কবিতা যে সমস্ত পত্রিকায় প্রকাশিত হতো, সেই সমস্ত পত্রিকাতে আমি পরবর্তী সময়ে সংবাদদাতা নিযুক্ত হয়ে যাই। আচ্ছা। তো সেদিক দিয়ে আমার সাংবাদিকতার বয়স 70 বছর। 70 ইয়ার্স। আচ্ছা, প্রায় 70 ইয়ার্স। মানে এইবার শারদীয়া সংখ্যাতে আমার একটা লেখা আমার বেরিয়েছে, সাংবাদিকতায় 6 দশক। 6 দশক মানে হচ্ছে 60 বছর, কিন্তু অ্যাকচুয়ালি 60 বছরের অনেক বেশি। আমি 1962 সাল থেকে তখন পূর্ব পাকিস্তানের জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হয়ে গেছি। আচ্ছা। বাংলা ভাষায় প্রকাশিত সর্বপ্রাচীন সাপ্তাহিক পত্রিকা যুগভেরি, ওটা সিলেট থেকে প্রকাশিত হয়, আমি সেইটারও সংবাদদাতা হয়ে গেছি। আচ্ছা। তো সেই হিসেবে আমার সাংবাদিকতার জীবন প্রায় 70-এর ধারে কাছে চলে গেছে। 70। তো ওইটা এবার কলকাতা থেকে যে যুগর সংখ্যের যে শারদীয় সংখ্যা বেরিয়েছে, সেটাতে মানে প্রকাশ পেয়েছে ওটা। আচ্ছা, লেখাটা। তো তারপরে সেগুলো তো আপনি বললেন বাইরে। তো আমাদের বরাকভ্যালিতে প্রথম কোন পত্রিকা থেকে আপনি শুরু করেছিলেন? বরাকভ্যালিতে আমি যখন আসলাম 1964 সালে আমি গুরুচরণ কলেজে ভর্তি হই। তখন আমি এখানে এসেছি, কারোর সঙ্গে কোনো আমার যোগাযোগ নেই, পরিচয় নেই। আমি এসেছি, উঠেছি মায়া হোটেলে 7 জুলাই 1964। 8 জুলাই আমি গুরুচরণ কলেজে ভর্তি হয়েছি। 7 জুলাই রাত্রেই আমার সঙ্গে পরিচয় হয় এখানকার দুজন যুবকের, একজন দীনেশ লাল রায় এবং একজন গণেশ দে। আচ্ছা। দীনেশ লাল রায় সরকারি চাকরি করতেন এবং কবি ছিলেন, আর গণেশ দেও লিখতেন। পরবর্তী সময়ে তিনি নেহেরু কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন। তো যেদিন আমি শিলচরে পৌঁছেছি, ওই দিনই আমার সঙ্গে ওদের পরিচয় হয়ে যায় এই সূত্রে। কারণ আমি আসার আগে কয়েকটা পত্রিকার নাম আমি জেনে এসেছিলাম। এর মধ্যে একটা পত্রিকা ছিল শপথ পত্রিকা। তো ওই শপথ পত্রিকাতে গণেশ দে কাজ করতেন, এবং সেই সূত্রে ওই দিন রাত্রেই আমার সঙ্গে দেখা করেন, এবং ঠিক হয় পরদিন তিনি আমাকে নিয়ে গুরুচরণ কলেজে ভর্তি করাবেন। তো সেইভাবে আমি যখন গুরুচরণ কলেজে ভর্তি হয়ে বেরিয়েছি ভাইস প্রিন্সিপালের রুম থেকে, তখনই সামনে যে লোকটা, তার নাম হচ্ছে জয়ন্তভূষণ ভট্টাচার্য। আচ্ছা। ওই যে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর। আচ্ছা। তো গণেশ দে বললেন উনি পাকিস্তান থেকে এসছেন, উনি খুব পটেনশিয়াল লোক, তো একটু সহযোগিতা রাখবে। তখন আমার তো অবস্থা মাত্র 150 টাকা আমার পকেটে। আচ্ছা। উঠেছি হোটেলে, এ থেকে কলেজের ভর্তি হতে হবে। কলেজে ভর্তি হতে লাগে 120 টাকা, 120 টাকা। তখন ভাইস প্রিন্সিপাল ছিলেন দেবব্রত দত্ত, ভর্তির ইনচার্জ। তো আমি বললাম আপনাকে 120 টাকা দেওয়া যাবে না, কারণ আমার সর্বমোট টাকাই আপনি 20 টাকা নেবেন, এখন 20 টাকা। তো উনি তো খুব অবাক হয়ে গেলেন, কি বলছো, ভর্তি ফিস 120 টাকা আর তুমি 20 টাকা দেবে শুধু? আমি বললাম না, এটা দেবও পরে, কারণ আমি ফার্স্ট ডিভিশনার এবং স্কলারশিপ পাবো আমি, সে তখন ওটা দিয়ে দেবো। এইভাবে যাত্রা শুরু। তো এই
জয়ন্ত ভট্টাচার্য আমাকে বলল যে তুমি কি প্রাইভেট টিউশন কিছু করবে, না হলে তো। আমি বললাম না, প্রাইভেট টিউশন আমি পারবো না, আমাকে কোনো পত্রিকায় একটা ব্যবস্থা করে দাও। শিলচরে তখন অনেকগুলো পত্রিকাই বেরোতো, কিন্তু সাংবাদিক রাখার মতো কোনো পত্রিকার সঙ্গতি ছিল না। তো গুরুচরণ কলেজের ঠিক সামনেই একটা স্কুল ছিল, জুবিলি হাই স্কুল, এখন যেটা নিরঞ্জন পাল ইনস্টিটিউট। এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, তার নাম ছিল যতীন্দ্রমোহন বড়ভূইয়া। উনি ধলাইয়ের মহাদেবপুরে তার বাড়ি ছিল। তো উনি একটা পত্রিকা বের করতেন, পত্রিকার নাম ছিল আলোক পত্রিকা। সেই আলোক পত্রিকা সরকারি কোনো বিজ্ঞাপন বা কিছু পেত না। উনি ছিলেন একটু বিপ্লবী ধরনের মানুষ। তো বেঞ্চার স্কুলের হেডমাস্টার পত্রিকা বের করেন, আর জয়ন্তভূষণ বলল যে না, উনি সাংবাদিকতা ছাড়া আর কিছু মনে করবেন না, এটা তার জীবনের লক্ষ্য। তো ওই দিনই আমার একটা ব্যবস্থা হয়ে গেল, আলোক পত্রিকার সহ সম্পাদক। শিলচরে আসার পর বেতন 20 টাকা মাসে, 20 টাকা, 20 রুপিস। তো যাই হোক, এই শিলচরে আমার শুরু হলো। এরপরে তো আর আমি কেরালার একটা পত্রিকা মালাবার হেরাল্ডের সঙ্গে যুক্ত হলাম, কলকাতার পত্রিকা দৈনিক বসুমতীর সঙ্গে যুক্ত হলাম শুরু থেকে। পরবর্তী সময়ে তো আমি আনন্দবাজার এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের কারেসপন্ডেন্ট ছিলাম। তো অনেক পত্রিকার সঙ্গে সম্পর্ক হয়েছে। নিজে পত্রিকা আমরা বের করলাম, বরাক পত্রিকা। আচ্ছা। তারপরে তো যুগশঙ্খ, এ লং ইনিংস, হ্যাঁ, এবং বিভিন্ন বাইরের পত্রিকায় লেখালেখি। এবং আমার জীবনে আমি সাংবাদিকতা ছাড়া আর কোনো কাজ করিনি। আচ্ছা। আমার জীবিকা মাধ্যম আমার কলম। আচ্ছা। শুরু থেকে আজ পর্যন্ত তাই। আচ্ছা, এই মানে 60টা দশক ধরে। হ্যাঁ। তো জীবনের আপনি তো এই 60টা দশক ধরে আপনি সাংবাদিকতা করেছেন। এখন কোন সময় আপনার কোনো সিচুয়েশন এমন এসেছিল কি, এমন একটা টাফেস্ট সিচুয়েশন, যে সিচুয়েশনটা আজকে অবধি আপনার মনে আছে আপনার জীবনে? টাফেস্ট সিচুয়েশন বলতে যা বুঝায় সেটা, আমি যেহেতু একটা বিপ্লবী মানসিকতার লোক, আমি ছাত্র আন্দোলন করতাম, সেটাও ছিল বিপ্লবী ছাত্র সংগঠন। আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম, সেটাও ছিল বিপ্লবী সমাজতন্ত্রী দল। তো যারা বিপ্লবী হয় তাদের একটা শিক্ষা আছে, জীবনে অনেক কিছু আসবে, সেটাকে হাসি মুখে বরণ করে নিতে হবে। এবং তোমার জীবনের এমন কোনো ঘটনা ঘটবে না যেটার জন্য পরে তোমাকে অনুতাপ করতে হয়। আচ্ছা। এটা হচ্ছে লেনিনের কথা। আচ্ছা। তো সেই দিক দিয়ে অনেক অসুবিধা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমার এই একটা বই বেরিয়েছে, অবিকল্প ওসমানী। গোলাম ওসমানী এই শহরের একজন বর্ণময় চরিত্রের লোক ছিলেন, রাজনীতি করেছেন। তো তার কথা লিখতে গিয়ে আমি ভূমিকায় লিখেছি যে প্রত্যেকের জীবনে কখনো কখনো কিছুটা হতাশা হয়, হতাশাকে পাশ কাটিয়ে চলতে হয়। আমি বলেছি এটা বিপ্লবী শিক্ষা। কিন্তু কখনো কখনো হয়, কখনো কখনো সিচুয়েশনটা মনে হয় কি হবে এই জীবন যাপন করে। এটা সকলের হয়েছে, বিবেকানন্দের হয়েছে। স্বামী বিবেকানন্দ কখনো ভাবতেন যে আত্মহত্যা করবেন। কবিগুরু রবীন্দ্রনাথের জীবনে এমন সমস্ত ঘটেছে। আমারও একটা সময় যখন আমি কলেজ ছাড়লাম এবং চতুর্দিকে যে অসাম্য, অন্যায়, অবিচার, এই সমস্ত ব্যাপার, এবং আমি যখন বুঝলাম যে আমরা যে সমাজের, যে রাষ্ট্রের চিন্তা করি বিপ্লব হয়ে যাবে, সমস্ত মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, একটা সুন্দর দেশ গড়ে উঠবে, যখন দেখা গেল
যে এটা একটা সুদূর কল্পনার ব্যাপার হয়ে গেছে। তখন কিছুটা হতাশার সৃষ্টি হয়েছিল, নিজেরও কি হবে এই জীবন রেখে। তো আমরা ওই সময়ে যারা বিপ্লবী যুবক, তাদের যিনি ছিলেন একজন আইকন হিসেবে আর কি, তার নাম হচ্ছে চে গুয়েভারা। আচ্ছা। উনি হচ্ছেন কিউবার যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের অন্যতম নায়ক, ফিদেল কাস্ট্রো এবং চে গুয়েভারা। তো চে গুয়েভারার একটা বক্তব্য ছিল যে যখন সমস্ত মানব জাতির জীবনই বিপন্ন, মানব জাতির ভবিষ্যৎই অনিশ্চিত, সেই জায়গাতে একজন ব্যক্তির সুখ দুঃখ, এটা নিয়ে ভাবার কোনো মানে হয় না। আচ্ছা। এই জন্য আমরা সেই হতাশার মুহূর্তকেও আমরা পাশ কাটিয়ে এগিয়ে আসতে পেরেছি। বাহ। তো এখন আরেকটা প্রশ্ন আপনার কাছে, যেহেতু আপনি তো বিপ্লবী লেখালেখি করতেন, তো এমন কখনো হয়নি যে আপনি তো বিপ্লবী লেখালেখি করতেন, হয়তো অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে আপনি হয়তো লিখেছেন, সে সময় কোনো সময়, আচ্ছা, তো সে সময় আপনার কোনো ধরনের থ্রেটেনিং বা কোনো ধরনের ভয় এরকম কিছু? হয়েছে অনেক কিছু হয়েছে। ইভেন যুগসংঘ অফিস আক্রান্ত হয়েছে। আচ্ছা। দল বেঁধে এসে আমাকে ইয়ে করতে হয়েছে, যে নাম মানে বলতে হয়, যে সন্তোষ মোহন দেব বলতেন যে শিলচরের কোনো সাংবাদিক বুদ্ধিজীবীর আমার প্রয়োজন নেই, একমাত্র অতীন দাসের সাহায্য পেলেই আমার চলবে, আর কারো কোনো দরকার নেই। এরকম কথা কোনো রাজনীতিবিদ বলে না প্রকাশ্যে। আচ্ছা। প্রেস মিটে সবার সামনে বলছিলেন, উনি যে কোনো কারণে বিরক্ত হয়েছিলেন। তো যাই হোক, সেই সন্তোষ মোহন দেবের সমর্থকরাও একদিন যুগসংঘ অফিসে এসে হামলা করেছে, কারণ আমরা সংবাদ প্রকাশ করতে কখনো ইতস্তত করতাম না, যেটা আমরা পেয়েছি আমরা লিখেছি। আচ্ছা। সেই জন্য রাজনৈতিক দিক দিয়ে অনেক ধরনের ব্যাপার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছি একাধিকবার, এবং তখন তো কংগ্রেসের একাধিপত্য, তাদেরই সব, সুতরাং তাদের মনোপুত না হলেই ওরা এখন, তাই যাই হোক, তো সে সমস্ত তো আমাদের জীবনের একটা অঙ্গই, আমাদের যে প্রফেশন, সেই জন্য কিছু ভাবি না। কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, এটা জানি। অনেক কিছু কিছু ঘটনা ঐতিহাসিক মর্যাদা পেয়ে গেছে। তো আপনারা যেরকম লিখতেন, একজন শিলচরের খুব বিখ্যাত ব্যক্তি, উনি পরে এমপিও হয়েছিলেন। তারপরে উনি খুব শারীরিক একটা, যা মানে আজকালকের দিনে মানে বলা হয়ে থাকে যে মানে বলবান ব্যক্তিত্ব। তো উনি একটা নিউজ, উনারই এই মহিতোষ প্রকাশের সম্পর্কে একটা নিউজ বেরিয়েছে। তো উনি, আমি এবং বিজয়নাথ, যিনি যুগসংঘের মানে চেয়ারম্যান, তো আমরা আসছি গান্ধীবাগ এদিকে হেঁটে হেঁটে, উনি এসছে আমাদেরকে মানে চলেছে, মানে ওকে নয় আমাকে, হ্যাঁ, ওটা জানে যে যুগসংঘ মানে তো উনি লেখেন সব। তো বলছে, তো খুব হম্বিতম্বি করছে। আমি বলছি এ সমস্ত করে কোনো লাভ হবে না। আজকে আমাকে তুমি কি করতে পারো, দু একটা মানে প্রহার করতে পারো, এর বেশি তো কিছু নয়। কালকে পত্রিকায় বেরোবে গুন্ডা কর্তৃক সাংবাদিক প্রহরিত। আমি সাংবাদিক ঠিকই আছে, তুমি একটা গুন্ডা, সেটাই বেরোবে। তো এই সমস্ত ঘটনা কত আমরা ফেস করেছি। আচ্ছা, বলো। তো সে সময় কি পরিবারের লোকেরা চিন্তা করেনি যে আপনি এরকম করছেন বলে? না, পরিবারের লোকদের তো চিন্তা থাকবেই। আমি এমনকি ইদানিং মানে সাম্প্রতিক অতীতেও আমার কিছু লেখা যেগুলো খুব কন্ট্রোভার্সি হয় এই সমস্ত নিয়ে,
তো আমার পরিবারের লোকের চেয়েও আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার বন্ধু ছিল গুরুচরণ কলেজের অধ্যক্ষ পার্থচন্দ্র, প্রায়ই বলতো, ভাই তুমি, আমরা তো খুব চিন্তায় কখন কি হয়ে যায়। আত্মীয় স্বজন গ্রামে থাকে, ওই ভাঙ্গার পাড়, ওই জারুলতলা, ওরা বলতো যে আমরা তো ভয়ে ভয়ে থাকি, কখন কি ঘটে যায়। আমি জীবনটাই তো তাই চ্যালেঞ্জের। এবং আমাদের কাছে, আমরা স্বামী বিবেকানন্দের কথায় বিশ্বাস করি যে সত্যের জন্য সব ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্য সত্য ত্যাগ করা যায় না। আচ্ছা। এবং সত্যই হচ্ছে আমাদের কাছে ঈশ্বর। সুতরাং এই পথে চলতে গিয়ে যারা মিথ্যার উপাসক, ওদের তো আতে ঘা লাগবে, আক্রান্ত হওয়া স্বাভাবিক, কিন্তু এইগুলো জেনে শুনেই তো আমাদের পথ চলা। আচ্ছা, তো আপনারা যেভাবে বিপ্লবীভাবে লেখালেখি করতেন, আপনারা কি মনে করেন এখনো সেরকম লেখালেখি হয়? এখন তো যে ব্যাপারটা ঘটছে, সাংবাদিকতার একটা সময় ছিল ইট ইজ এ মিশনারি জব। আচ্ছা। স্বাধীনতার পরে তখনকার দিনে কিন্তু সংবাদপত্র প্রকাশ করতেন এই স্বাধীনতা সংগ্রামীরা। সম্পাদক ছিলেন ঋষি অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্র পত্রিকা বের করতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু পত্রিকা ছিল, হ্যাঁ, ইভেন জওহরলাল নেহরুদেরও পত্রিকা ছিল, মানে কংগ্রেসের। তো তখন একটা মিশন ছিল যে দেশ স্বাধীন করার জন্য জনগণকে জাগিয়ে তুলতে হবে। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে এই মিশনারিরা কোনো কোনো ক্ষেত্রে হয়ে গেল মার্শিনারি। আচ্ছা, মেশিনারি, মার্শিনারি মানে ভাড়াটে হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাড়াটে হয়ে গেল এই অর্থে তখন পত্রপত্রিকার মালিকানা চলে গেল পুঁজিপতিদের হাতে। আচ্ছা, যারা পুঁজিপতিরা পত্রিকা বের করে তাদের তো মূল লক্ষ্য মুনাফা, দেশ সেবা নয়। তখন সাংবাদিককে নির্দেশ দেওয়া শুরু হলো, তুমি এই লিখবে না, সরকারের বিরুদ্ধে লিখলে বিজ্ঞাপন আসবে না, ওই পার্টি ক্ষমতায় আসে তাদের কোনো পাপকর্ম দেখবে না, এই সমস্ত হয়ে গেল। তো বেতনভোগ যারা সাংবাদিক তাদের তো এইগুলো মেনে চলতেই হয়। তো এর মধ্যেও কিছু কিছু সাংবাদিক যারা প্রতিভাশালী, তারা লিখে গেছেন কৌশলে, ভাষার মার পেছে, সেটা হয়েছে। প্রত্যেকেই চায় যারা রাজনীতিতে আছে যে সংবাদ সত্যের সঙ্গে একটা সুসম্পর্ক থাকবে, কিন্তু সেই সুসম্পর্ক থাকার যেটা বিনিময়, সেই ব্যাপারে স্বাভাবিকভাবেই কিছু প্রভাব এসে যায় সেই শাসক দলের, সরকারের, হ্যাঁ, যে আমরা তোমাকে দেখব, তুমিও আমাদেরকে দেখবে, হ্যাঁ, কিন্তু সেই যে পাঠক, সেই পাঠক এতে বঞ্চিত হয়। এই জন্য যুগসংঘের একটা স্লোগান আছে লেখা, ওটা আমি বলেছি যে যুগসংঘ পাঠকের কাছে দায়বদ্ধ। পাঠকের কাছে যদি দায়বদ্ধ না হয় তাহলে এই পত্রিকা পাঠক পড়বে কেন? সরকারের বিজ্ঞপ্তি জানার জন্য, শাসক দলের বক্তব্য প্রকাশের জন্য যদি সংবাদপত্র প্রচারিত হয় তাহলে এই পত্রিকা পাঠক টাকা দিয়ে কিনবে কেন? আজকে যুগসংঘ কলকাতায়, পশ্চিমবঙ্গে প্রচারিত হয়, 3টা জায়গা থেকে সংস্করণে বেরোয়, কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি। ওইখানে পত্রপত্রিকার তো অভাব নেই। আনন্দবাজার, বর্তমান, এই সমস্ত পত্রিকা প্রতিদিন 16 পৃষ্ঠা 20 পৃষ্ঠা থাকে, এইগুলোর দাম হচ্ছে 4 টাকা 5 টাকা। যুগসংঘ বেরোয় 8 পাতা, এটার দাম হচ্ছে 6 টাকা। তো আমাকে মানুষ ফোন করে, কারণ
আমাকে দেখার জন্য ওই সমস্ত অফিসে যায় পাঠকরা, আমার সঙ্গে দেখা করবে, এটা করবে সেটা করবে। তো আমার ফোন নম্বর দেওয়া হয়, আমি তো থাকি না এই জায়গাতে। তো ওরা আমাকে বলে যে আনন্দবাজার ছেড়ে দিয়েছি, বর্তমান ছেড়ে দিয়েছি, 4 টাকায় 16 পাতা 20 পাতার পত্রিকা পাওয়া যায়, আমরা 6 টাকা দিয়ে 8 পাতার পত্রিকা কিনি আপনার লেখার জন্য, আপনি না লিখলে ছেড়ে দেব। তো এই যে পাঠকের যে তৃষ্ণা, পাঠক কি চায়। আজকে পশ্চিমবঙ্গে পত্রপত্রিকা সম্পর্কে মানুষের ধারণা খুব খারাপ হয়ে গেছে, যে এই পত্রিকা তো সরকারের, বিজ্ঞাপন দেয় সরকার আর সরকারের কথা লেখে, মানুষের কথা লিখে না। কিন্তু যুযুগ সংখ্য 8 বছর ধরে বেরোয়, কোন সরকারি বিজ্ঞাপন পায় না, পাঠকের যা চায় তা পায়, এই জন্য তো চলছে। সুতরাং এই যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, এটা একটা খুবই সমস্যার ব্যাপার আছে। কারণ মানে মালিক পক্ষ যে খরচটা, সেই খরচটা তার কোত্থেকে আসবে। এখন যে পত্রিকার মাল্টিপল সংস্করণ আছে, কলকাতা সংস্করণে বিজ্ঞাপন না পেলেও গুয়াহাটি সংস্করণে তো পাওয়া যাচ্ছে, এইটা দিয়ে ওইটার ভর্তুকি হয়ে যাচ্ছে। তো বাধ্য হয়েই অনেক জায়গাতে কম্প্রোমাইজ করতে হয়। যেটা প্রশ্ন এসেছিল স্বাধীনতা, সেই স্বাধীনতার মূল্য দিয়ে বহু পত্রিকা তো বন্ধ হয়ে যায়, বহু সাংবাদিকের জীবিকা শেষ হয়ে যায়। তো এই যে ব্যাপারটা আমরা বলি যে আমাদের ভারতবর্ষে যে গণতন্ত্র, আমরা সবের স্বাধীনতার কথা বলি, এটা হচ্ছে অপুষ্ট গণতন্ত্র। এটা এখনো ইমেচিওর, এখনো ম্যাচুরিটি হয়নি। গণতন্ত্রের কথা বলি আমরা, কিন্তু সেই অর্থে যে গণতান্ত্রিক মূল্যবোধ, সেটা এখনো আমরা সঞ্চয় করতে পারি না। এখনো আজকে ন্যাশনাল প্রেস ডে, এখনো পত্রপত্রিকা তার অস্তিত্ব রক্ষার জন্য তাকে নানান ধরনের সমঝোতার মাধ্যমে আসতে হয়। জেফারসন, আমেরিকার প্রেসিডেন্ট টমাস জেফারসন, উনি বলছিলেন যে একটা দেশে সংবাদপত্র থাকবে না এবং তার স্বাধীনতা থাকবে না, সেটা আমরা ভাবতে পারি না। আমি মনে করি যদি সংবাদপত্রের স্বাধীনতা না থাকে, তে এই মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্বের কোনো মূল্য নেই। আজকে আমরা সবাই বলি সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, কিন্তু নিজেদের স্বার্থের জন্য যখন আমরা সেই সংবাদপত্রকে ব্যবহার করতে যাই, তখন সেই পত্রিকা তার স্বাধীনতা রক্ষা করতে পারে না। আজকে আমেরিকাতে যে পত্রিকা যত বেশি সরকারের সমালোচনা করে, সে তত বেশি বিজ্ঞাপন পায়। আচ্ছা, এই অর্থে, কারণ জনগণ প্রো এস্টাবলিশমেন্ট যে মিডিয়া, তাকে পছন্দ করে না। অ্যান্টি এস্টাবলিশমেন্ট যেটা, সেটাতে সত্যটা বেরিয়ে আসে, সেই জন্য এটার পাঠক বেশি হয়। এই জন্য সরকার বাধ্য হয় সেই পত্রিকাতে বিজ্ঞাপন দিতে। আচ্ছা, কিন্তু ভারতবর্ষে এটা আমরা এখনো সেই জায়গায় পুষতে পারিনি, বাকি আছে। আমরা জরুরি অবস্থার সময় মানে দেখেছি কিভাবে কন্ট্রোল করা হয়েছে পত্রিকার বিজ্ঞাপন, এমনকি সংবাদ। আমাদের শিলচরে তখন যিনি আসাম সরকারের অফিসার ছিলেন, ডিস্ট্রিক্ট অফিসার ফটিক বড়া, উনি পরে হয়েছিলেন, এই টপ পোস্টে গিয়েছিলেন, ডিআইপির মানে ডিরেক্টর হয়েছিলেন। তো উনি তার একটা আর্টিকেলে লিখেছেন যে শিলচরে আমাদেরকে করতে হতো, সেই নিউজ সেন্সর করা হতো, কিন্তু আমার একমাত্র প্রবলেম ছিলেন অতীনবাবু,
উনি কোন সময় কি লিখে ফেলবেন বাসার মার পেছে ধরতে আমরা পারি না। তো বাসার মার পেছে তো আমরা কিছু ক্ষতিকর কিছু লিখি না, সত্যটাকে আমরা যখন সত্যটা সোজাভাবে বলা যায় না তখনই মার পেছে বলতে হবে। তো আমাদের জীবনে এই সমস্ত ফেজ মানে আমরা পেরিয়ে এসেছি। এখন তো আমি মূলত যাতে স্থানীয়ভাবে কোনো কন্ট্রোভার্সি না হয় এই জন্য আমি জাতীয় এবং আন্তর্জাতিক এই সমস্ত ব্যাপারে আমি সবসময় এখন লিখি, যাতে কারো কোনো অসুবিধা না হয়, সবের সঙ্গে সম্প্রীতি ভালো থাকে। এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা প্রশ্ন এখানে থাকলো যে আপনি তো 7 দশক ধরে আপনি সাংবাদিকতা করে আসছেন, আপনি অনেক জায়গাতে ঘুরেও আসছেন। তো অনেক মানুষের এরকম থাকে কথা যে স্বাধীনতার পর থেকে আমাদের বরাকবেলিতে এত ডেভেলপমেন্ট হয়নি, তা নিয়ে আপনি কি বলতে চান? আপনি কি সেরকম মনে করেন? না, বরাকবেলির যেটা ডেভেলপমেন্ট হয়নি, যেরকম গুয়াহাটিতে যেরকম ডেভেলপমেন্ট হয়েছে, না না, সেইটা আমার পক্ষে বলার চেয়ে তাদের মানে যাদের জন্য হয়নি তাদের মুখেই মানে শোনা যায়। আচ্ছা, আমি বলছি এই জন্য বরাকবেলির ডেভেলপমেন্ট হয়নি বা এই সিস্টেমে হচ্ছে না, সেইটা বুঝতে পেরে আজকে থেকে 60 বছর আগে আমরা ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি, আচ্ছা, ইউটিডিসি আমরা তৈরি করেছিলাম যে কাছাড় একটা আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষিত হোক, না হলে এই অঞ্চলের উন্নয়ন হবে না। এই অঞ্চলের যে উন্নয়ন হবে না সেটা স্বাধীনতার সময় থেকেই বোঝা গিয়েছিল। আচ্ছা, এবং সেই জন্য আমাদের তখনকার দিনে কাছাড়ের যারা স্বনামধন্য বুদ্ধিজীবী, গুরুচরণ কলেজের প্রিন্সিপাল যোগেন্দ্র চৌধুরী, মেহরাব আলী লস্কর, এই ধরনের অনেক ব্যক্তি, গ্রাম কাছাড়ের অনিল বর্মন, তাছাড়া গৌর সিংহ, অনেকের নাম আজকে মনে আসছে না, সবাই মিলে একটা এই পূর্বাঞ্চল আন্দোলনের ডাক দিয়েছিলেন। আচ্ছা, যে একটা আলাদা হবে। কিন্তু যেহেতু কংগ্রেস স্বাধীনতার পর থেকেই ক্ষমতায় আছে, এখানে যারা কংগ্রেসের যারা প্রতিনিধি, যেহেতু তারা সরকারের সঙ্গে থেকে নিজেদের সুযোগ সুবিধা পেয়ে যায়, সেই জন্য তারা অঞ্চলের উন্নয়নের দিকে কখনো সেই অর্থে কোনো পদক্ষেপ নেয়নি। আচ্ছা, এই জন্য আমরা কাছাড় পৃথকীকরণ আন্দোলন শুরু করেছিলাম যে এইখানে যদি রাজনৈতিক স্ট্রাকচার চেঞ্জ না হয় তাহলে ডেভেলপমেন্টটা হবে না। অনেক সময় দেখা যায় সন্তোষ মোহন দেব যখন এমপি, দিল্লি থেকে বরাকের জন্য টাকা নিয়ে আসছে, কিন্তু দিশপুরে ওটা আটকা পড়ে যায়। আচ্ছা, এবং এটা যাতে না আসে সেই জন্য কাছাড়ের যারা মন্ত্রী এমএলএ তারা ওটার সঙ্গে দিয়েছে। বরাক যাতে অনুন্নত থাকে সেটা একটা রাজনীতির ব্যাপার হয়ে দাঁড়ালো। আচ্ছা, এমনকি মুখ্যমন্ত্রী বললেন যে আমি যতদিন আছি এই ব্রডগেজ হতে দেব না। হ্যাঁ, ব্রডগেজ যদি হয়ে যায় তাহলে সন্তোষ মোহনের লাভ হয়ে যাবে। ওই ধরনের যেটা পলিটিক্সটা হয়েছে। আজকে এই যে বরাক উপত্যকায় প্রত্যেকটা অঞ্চলে জনস্ফীতি হচ্ছে, জনসংখ্যা বাড়ছে। এখানে 15টা বিধানসভার আসন ছিল, এইটাকে কেটে 13টা করা হয়ে গেছে। এখন ব্লক এবং সার্কুল অফিস হচ্ছে সমস্ত কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখাশোনা এটার ব্যাপার। সার্কুল অফিস করে দেওয়া হয়েছে, যে কমিয়ে দেওয়া হচ্ছে। এটা তো উন্নয়নের অনুকূল নয়, এটা তো উন্নয়নের প্রতিকূল ব্যাপার।
এই জন্য অসম উপত্যকায় যিনি সবচেয়ে মান্য বুদ্ধিজীবী ছিলেন হোমেন বরগোহাই, এই হোমেন বরগোহাই তার পত্রিকায় লিখেছেন যে কাছাড় আলাদা হওয়া উচিত। অখিল গগৈ, এখন এমএলএ, অখিল গগৈ শিলচরে এসে বলছে যে কাছাড় মানে বরাক ভ্যালি আসামে থাকার কোনো দরকার নেই, তারাই বলছে। আচ্ছা, হোমেন বাবু তো বলছেন, অখিল গগৈ বলেছেন যে আমি যদি শিলচরে আমার জন্ম হতো তাহলে তো আমি পৃথক বরাকের জন্য করতাম, আন্দোলন করতাম। তো এখন মেইন হচ্ছে যদি পৃথক বরাক হয় তাহলে কি এখানে কি সেই ইয়েটা থাকবে, সোর্স অফ ইনকাম বা ইয়েগুলা এরকম? তো না, সোর্স অফ ইনকাম যেটা ব্যাপারটা, আমরা 1972 সালে 23শে নভেম্বর তারিখে দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমরা দেখা করেছিলাম। আচ্ছা, একটা ডেপুটেশন। সেই ডেপুটেশনে আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে কাছাড় পৃথকীকরণ কী জন্য প্রয়োজন। আর তখন ওই যে আসামে এই একটা আন্দোলন, বিদেশি বিতাড়ন, বাঙালিদের সঙ্গে একটা অসমীয়া সংঘাত খুব চলছে। তো আমরা বুঝিয়েছিলাম যে কাছাড় পৃথক হয়ে গেলে যে এই আন্দোলনটা মানে দূর হয়ে যাবে। কারণ তাদের ধারণা যে বাঙালিরা সংখ্যায় বেশি হয়ে যাচ্ছে এবং অসমীয়ারা মাইনরিটি হয়ে যাবে। কাছাড় যদি পৃথক হয়ে যায়, এখন যেটা বরাক ভ্যালি, তাহলে একসঙ্গে তখন 30 লক্ষ ছিল, এখন তো 40 লক্ষের বেশি লোক বাংলা ভাষাভাষী বেরিয়ে যাবে আসাম থেকে। তখন অসমীয়াদের মনে সেই ভয় আর থাকবে না যে তারা মাইনরিটি হয়ে যাবে। এবং ইন্দিরা গান্ধী এটা বুঝেছিলেন এবং আমাদেরকে বলেছিলেন, ইউ গো টু শিলচর, ইউ উইল গেট ইট। দিস ওয়াজ হার আটারেন্স। এবং পরের মাসে, জানুয়ারি মাসে, কেসিপন তখন হোম মিনিস্টার, তাকে শিলচরে পাঠিয়েছিলেন। কারণ আমাদেরটা তো হচ্ছে এনজিও, যারা জনপ্রতিনিধি তাদের মতামত নেওয়া দরকার। এই জন্য এই কেসিপন শিলচরে এসেছিলেন, সমস্ত এমএলএদেরকে ইন্ডিভিজুয়ালি ইন্টারভিউ নিলেন যে ডু ইউ ওয়ান্ট সেপারেশন? সবাই বলছে নো, সবাই বলছে। যে মহিতুষপুর কাইস্ত আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন, তিনি তখন রাজ্যসভার, তিনিও নো বললেন। মৈলক চৌধুরী, হ্যাঁ, উনিও আমাদেরকে দিয়েছিলেন আশ্বাস যে এটা হওয়া উচিত, আমরা থাকবো তোমাদের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত থাকলেন না, কারণ এরপর দুজনই মন্ত্রী হয়ে গেলেন। মহিতুষবাবু হলেন আসামে মন্ত্রী আর মৈলক চৌধুরী দিল্লিতে মন্ত্রী। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ডেভেলপমেন্ট হয় তার জনপ্রতিনিধিদের কর্মদক্ষতার উপর নির্ভর করে। যে সমস্ত লোক আমাদের প্রতিনিধি হয়ে যায় তারা কতটুকু আদায় করতে পারবে এবং ডেভেলপমেন্টের কাজ কত সুষ্ঠুভাবে করতে পারা যায়। এমনও তো ঘটনা হয়েছে, ডেভেলপমেন্টের টাকা কোনোভাবে খরচ না করে সব টাকা লুপাট হয়ে গেছে, খাতায় কলমে আবার জনপ্রতি। আমরা যখন এই যাতে ডেভেলপমেন্টটা একদম লেভেলে হয়, এই জন্য সরকার, কেন্দ্রীয় সরকার ডিআরডিএ শুরু করেছিল, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি এজেন্সি। দেখা গেল জনপ্রতিনিধিরা এই সমস্ত স্কিমের টাকা লুপাট করলো। আমরা এটার নাম দিয়েছিলাম ডিআরডিএকে দিনে রাতে ডাকাতের আড্ডা। হ্যাঁ, তো এই দিনে রাতে ডাকাতের আড্ডা এটা ছিল। তো এই যে ডেভেলপমেন্টটা হবে তার জনপ্রতিনিধিদের যোগ্যতার উপরে, তাদের জনগণের প্রতি কি কমিটমেন্ট আছে সেটার উপর হবে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, আমাদের বরাক ভ্যালিতে তো যত দিন যাচ্ছে তো বেকারত্ব তো বৃদ্ধি হচ্ছে। আপনি তো অনেক
এর আগেও হয়তো আপনি লেখালেখি করেছেন তার ব্যাপারে। তো আমরা ছোটবেলা থেকেই শুনছি যে আমাদের ভোরাকবেলিতে নাকি ইন্ডাস্ট্রি হবে না, কারণ এখানে নাকি মাটি সেরকম উপযোগী নয়, এরকম আমরা শুনে আসছিলাম, জানি না কতটুকু সত্য। তো কেন আমাদের আসামের বিভিন্ন জায়গাতে ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, কিন্তু আমাদের ভোরাকবেলিতে কেন হচ্ছে না, যাতে এখানে বেকারত্বর যাতে সমস্যা সমাধান হয়? মানে বেকারত্ব বা ইন্ডাস্ট্রি না হওয়ার প্রধান কারণ হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা। আর রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি, আর হচ্ছে এন্টারপ্রেনারদের অভাব। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য সরকারের অনেক বিভাগ হয়েছে, কিন্তু এই এন্টারপ্রেনারশিপ দিয়ে লোন হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। লোন দেওয়া হয়ে গেছে, তারপরে এই লোনের টাকায় বাইক হয়েছে, বাড়ি হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি হয়নি। হ্যাঁ, তারপরে সরকার আবার সব মানে মকুব হয়ে গেছে। তো এই ধরনের একটা ব্যাপার একসময় খুব লুটপাট হয়েছে। সেই জন্যই যেটা বলা হয় যে ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের, সেটা হচ্ছে কমিটমেন্ট এবং অনেস্টি এবং টেনাসিটি। এই তিনটা জিনিস যদি না থাকে, একবার তোমার লাভ নাও হতে পারে, কিন্তু দ্বিতীয়বার হয়তো সেটা হবে। এই ধরনের আমরা দেখি পৃথিবীতে যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছেন, ক্যাপিটালিস্ট হয়েছে, এই ব্যর্থতার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে, কখনই কেউ সফল হয়নি। এই বেকির পার যাওয়ার আগেই, এই নতুন বাজার যাওয়ার আগে একটা জুট ছিল না, একটা জুটের একটা ব্যাপার হয়েছিল, জুট ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট হয়েছিল। আমি সেটা ভিজিটও করে আসছিলাম। কয়েক কোটি টাকা এখানে নষ্ট হয়ে গেছে, কিচ্ছু হয়নি। কয়েক কোটি টাকা আমাদের চোখের সামনে হয়। এই সুগার মিল, পেপার মিল, এইগুলো তো আমাদের নেতৃত্বের দোষেই তোমার ধ্বংস হয়েছে। 5 গ্রামটাকে মিনি মানে লক্ষ্মী পেয়েছিল, উপমা পেয়েছিল, একটা প্রফিট আর্নিং ইন্ডাস্ট্রি ছিল। এটা কেন হলো? আমাদের লোকরা এই কন্ট্রাক্টের নামে, বাস সাপ্লাইয়ের নামে এটাকে ধ্বংস করেছে। আমাকে বিভিন্ন সময়ে এই কাঁচার পেপার মিলের যারা টপ লোক ছিল, এর মধ্যে তো ভালো লোক থাকে, সব তো আর খারাপ থাকে না, বলেছে যে কিভাবে এইটাকে স্কুইজ করে হয়েছে। পেপার মিলটা হয়ে গেছিল শাসক দলের ক্যাশ বাক্স। আচ্ছা। দুদিক দিয়ে, একদিক দিয়ে কিছু কিছু জনপ্রতিনিধি সাপ্লাই দিত বাস, সেই ট্রাক, এক ট্রাক 5 বার 7 বার হতো, মানে এন্ট্রি হতো, খাতায় লেখা থাকতো। আর বিভিন্ন ধরনের ট্যাক্সেশন, চাঁদা, এই সমস্ত দিতে দিতে এটা সর্বশান্ত হয়ে গেল। তখন আরেকটা, আপনি কি মনে করেন কিভাবে হলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হবে, কি হলে? না, যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা বহু বছর থেকে অনেকবার ধর্ণা দিয়েছি আমরা। আর আবুল কালাম যখন ছিলেন রাষ্ট্রপতি, এপিজে আবুল কালাম, আমরা মেমোরেন্ডাম দিয়েছি, অনেক গিয়েছে যে আমাদের একটা অল ওয়েদার রোড লাগে শিলচর টু গুয়াহাটি, যেটা এখন হাফলং হয়ে যেটা না 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 সেটা নয়, এখনো হচ্ছে না ওটা। যেটা একটা অল্টারনেটিভ রুট আমরা চেয়েছিলাম, এখন যেটা হচ্ছে এটা মহাসড়ক হচ্ছে। আচ্ছা। আর অল্টারনেটিভ রুট এটা শর্ট হয়, এটা হচ্ছে ওই উমরাংশুর দিকে গিয়ে ওই যোগীগুপার দিকে গিয়ে, ওটা এই যে নেলি টেলি আছে ওই দিকে গিয়ে, এখন মানে সেই মানে গ্রাম গ্রাম গলি গলি হয়ে সেটা যাওয়া যায়। ওইটা ছিল পুরানো, এবং ওটা মানে রাজ্য সরকার, মানে আমাদের প্রেসারে রাজ্য সরকার থেকে ওটার হয়েছে, সার্ভে হয়েছিল, রিপোর্ট হয়েছিল, এবং দিল্লিতে পর্যন্ত এটা মানে গিয়েছিল। কিন্তু ওই যে বললাম আমাদের যে জনপ্রতিনিধি
দের জন্য এটা হয়নি। এইটা মিশন রঞ্জন দাস এবং আতাউর রহমান মাজার ভূঁইয়া ওরা এই অ্যাসেম্বলিতে মানে তুলেও ছিলেন। তারপরে ওটা পার্লামেন্টও উঠেছিল, ললিত শুক্লবদ্ধ ছিলেন, হ্যাঁ, এবং সন্তোষ মোহনও জানতেন ওটা। তখন এই রোড ট্রান্সপোর্টের মন্ত্রী ছিলেন কেন্দ্রে বালু। আচ্ছা, তো যাই হোক, সেটা যদি সেইভাবে প্রেশার হতো তাহলে আজকে এই মেঘালয়ের উপর আমাদের নির্ভর করতে হতো না। এই মেঘালয় দিয়ে যে রাস্তাটা, একটা হচ্ছে প্রাকৃতিক প্রতিবন্ধকতা, আরেকটা হচ্ছে রাজনৈতিক প্রতিবন্ধকতা। প্রকৃতির জন্য ধস নামে এটা বন্ধ হয়ে যায়, আর অনেক সময় এই যে রাজনৈতিক এই ওরা আটকায়, গাড়ি আটকায়, পাস দিবে না, এইটা সেটা অনেক। তাছাড়া বিভিন্ন জায়গাতে মাসুল নেওয়া হয়, এই সমস্ত ব্যাপার রয়ে গেছে। সমস্ত কিছুর জন্য আমাদের উন্নয়নের জন্য প্রয়োজন আমাদের রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা এবং সক্ষমতা। সেটা যদি না হয় তাহলে হবে না। আসামের বর্তমান স্ট্রাকচারে এটা কতদূর সম্ভব সে সম্পর্কে আমরা সন্দেহে রয়েছে, কারণ এইটার উপরে নির্ভর করছে শুধু বরাক ভ্যালি নয়, ত্রিপুরা এবং মিজোরাম এবং পার্সিয়ালি মণিপুর। এই রাস্তাটা যে কোনো সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে এটা তৈরি হতে পারে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। আচ্ছা, তো আমি আরেকটা জিনিস, আমি বেশ কয়েকদিন ধরে সেটা চিন্তা করছি। আমাদের ধরে নিন কাছাড় ডিস্ট্রিক্টটা, আপনার মিজোরাম হয়ে যেতে হলেও আমাদের কাছাড় টাচ করতে লাগবে, মণিপুর হয়ে যেতে হলেও কাছাড় টাচ করতে লাগবে, আপনার ত্রিপুরা হয়ে হলেও লাগবে, মেঘালয় থেকে 3টা স্টেটে গেলেও আমারটা লাগবে, মানে সেন্ট্রাল প্লেস। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকেও যদি কোনো কিছু রপ্তানি করে এই 3টা স্টেটে পাঠানো হয়, কাছাড় ডিস্ট্রিক্ট টাচ করতে লাগবে আমার যেরকম মনে হচ্ছে। তারপরে মায়ানমার থেকেও যদি কোনো কিছু আসতে হয় তাহলে কাছাড় ডিস্ট্রিক্ট। তো আমি মনে করি আর কি, তো কাছাড় ডিস্ট্রিক্টটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল প্লেস এবং বিরাট বড় একটা হাব ভবিষ্যতে হতে পারে, খুব সম্ভাবনা। তো সেটা নিয়ে কি সরকার চিন্তা করছে কি না, আপনি কি মনে করছেন? সরকার চিন্তা করছে কিনা সেটা বলা মুশকিল, কার চিন্তায় কি আছে, কিন্তু আমরা মানে মনে করি যে এই শিলচরটা হচ্ছে এমন একটা প্লেস, সরকার যেটা লোক ইস্ট পলিসি, সেই লোক ইস্ট পলিসিকে যদি সফল করতে হয় তাহলে শিলচরের ডেভেলপমেন্ট করতে হবে। আচ্ছা, এখন লোক ইস্ট ছিল আগে, এখন তো যে মন্ত্রিসভা বলছে অ্যাক্ট ইস্ট, হ্যাঁ, সে অ্যাক্ট ইস্ট হোক আর লোক ইস্ট হোক, এটাকে যদি সফল করতে হয় তাহলে শুধু গুয়াহাটি নয়, শিলচরকেও সমানভাবে গুরুত্ব দিয়ে উন্নয়ন করতে হবে। এবং এটা উন্নয়নের প্রাথমিক শর্ত অল্টারনেটিভ রুট কানেকশন, নট ভায়া মানে মেঘালয় ছাড়া না, যেটা প্রপোজ আছে অমরাংশু হয়ে এই নেলির দিকে গিয়ে ঢুকবে, একটা আছে অলরেডি প্রপোজাল আছে, ওই রাস্তাটাকে বড় করা। এবং এই মহাসড়কের নামে তো দীর্ঘদিন চলেই আসছে, এটা শেষ হচ্ছে না। এইটা একটা ছোট কাজ, ওটা হাফলং থেকে ইয়েতে যাবে, এই ন্যাশনাল মানে ইয়েতে গিয়ে পৌঁছবে। এটা তো খুব বড় কাজ না। এইটা যদি হয়ে যায় তাহলে আমাদের ডেভেলপমেন্টের পথ অনেক সমৃদ্ধ হবে। আর এখানে ইন্ডাস্ট্রি শুধু নয়, এখানে এগ্রিকালচার এবং ফিশিকালচার, হর্টিকালচার, অনেক বলছিলেন যে কাঁচার পৃথক করে রিসোর্সের ব্যাপার। এখানে যে রিসোর্স আছে, আমাদের যতগুলা নর্থ ইস্টের স্টেট আছে কোনোটাতেই এত রিসোর্স নেই। মিজোরাম কোনো রিসোর্স নাই, সে ত্রিপুরা এখানে ছাড়াও এখানে আমরা যখন ভাবতাম যে এখানে যারা এই গ্রাম কাছাড়ে জানে এই চা বাগানগুলা ঘুরে এখানে ফিশারি ডেভেলপমেন্ট কিভাবে হতে পারে। আমি কিছুদিন আগে সনবিলে গিয়েছিলাম, এক সনবিলকে কেন্দ্র করে কত উন্নয়ন হতে পারে, যেমন ফিশারিজ হতে পারে তেমনি পর্যটন। এই ধরনের প্রাকৃতিক
মানে জলাশয়, মানে ভারতবর্ষে ওটা হচ্ছে 2 নম্বর মানে প্রাকৃতিক জলাশয়। এবং এটা এত ফিশ মানে হয়, ডেভেলপড হয়, এটা আবার শুকিয়ে যায়। আবার যখন বর্ষার সময় ওটা ভরে যায় তখন মাছ হয়ে যায়। এখানে তো কেউ মাছের সিড মানে ফেলে না, কিন্তু এটা ওই ইয়ে থেকে হয়ে যায় প্রাকৃতিকভাবে। তো এইটাকে যদি একটু নজর দেওয়া যায় এবং যাতে জল থাকে সব সময়, জলটা তো বেরিয়ে যায়, শুকিয়ে যায়, হ্যাঁ, তাহলে অনেক কিছু মানে হতে পারে। আর অনেক ধরনের সম্ভাবনা আছে। পর্যটনের ক্ষেত্রে আপনি কি ভাবছেন আমাদের? পর্যটনের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে। এই তো বললাম যে সনবিল তো আছেই, তাছাড়া এখন হচ্ছে প্যাকেজের ব্যাপার। আমরা ওই দিন আমি ডার্বি বাগানে গিয়েছিলাম, তো ওইখানে ম্যানেজার এবং অন্য কিছু লোক এসেছিল বাইরে পাঞ্জাব থেকে। তো আমি বললাম যে এই টি ট্যুরিজম একটা মানে ইয়ে করা যায়, ডেভেলপড, যে সমস্ত লোকরা বাইরে থেকে আসবে এই একদিন, এই যদি এক একটা বাগানে 2 দিন থাকে, হ্যাঁ, একটা একটা ডেভেলপড হয়ে যাবে। এই যে না, এই যে আমি গেলাম ওই দিন মানে মনিয়ার কালে, এটা হচ্ছে ওয়ান অফ দি ওল্ডেস্ট টি এস্টেট। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা শুরু করেছিল। তো ওটার যে লোকেশন, একদিকে মিজোরাম, একদিকে মণিপুর, একদিকে এই ভুবন পাহাড়। ভুবন পাহাড়ের অত আমরা মানে টুরিস্ট লজ আমরা করতে পারি। ভুবন পাহাড় বেস্ট প্লেস। সেখানে শুধু শিব চতুর্দশীর দিন নয়, তখন সবসময় লোক যাবে যদি থাকার ব্যবস্থা থাকে। তো ওই ধরনের অনেক ধরনের ইয়ে হয়ে যায়। তাছাড়া মানে রিলিজিয়াস হয়, আমরা সেই ধরনের প্যাকেজ করতে পারলে কাছাড়ে যে সমস্ত মানে ধর্মীয় মন্দির আছে বা ইয়ে আছে, সেই হাইলাকান্দিতে আছে, করিমগঞ্জে আছে প্রাচীন। মানুষ তো খুব ধর্মভীরু। হ্যাঁ, আমরা এটা প্যাকেজ করলাম যে শিলচর থেকে একটা বাস সকালে ছাড়লো, এইসবগুলা ঘুরে, হ্যাঁ, একদিন ঘুরলো মানে করিমগঞ্জ, একদিন হাইলাকান্দি, একদিন কাছাড়, হ্যাঁ, অনেকগুলো। তাছাড়া এখন বর্তমানে কিছু কিছু প্রাইভেট মানে রিসোর্টও হচ্ছে। হ্যাঁ, এইগুলোতে তো এখন যারা যায়, প্রাইভেট যাদের বাস মানে গাড়ি আছে যায় এই করে। এইরকম যদি ট্যুরিজমের ইয়েতে আজকে যাব আমরা মানে বরাক ইয়েতে, সেই যে বড়াইলের ইয়েতে, ইকো ক্যাম্পে একটা বাস যদি যায়, এখন আমি আমার ফ্যামিলি 5 জন যাই, কিন্তু একটা বাস যদি যায় অন্তত মানে 30 জন যাবে। এইভাবে আইডিয়া লাগে, সবকিছু তো একটা আইডিয়ার উপর নির্ভর করে, ইমাজিনেশন। তো আপনি তো আসাম সরকারের তরফ থেকে আপনি একটা পেনশনও এখন পাচ্ছেন, সেটা কিসের পেনশন? সেটা আমি সাহিত্যিক হিসাবে, আমার অনেকগুলো, আমার এখন পর্যন্ত 75 বুকস আমার পাবলিশড হয়েছে, 75টি বই। তো আমি তো কখনো কিছুর জন্য আবেদন মানে করি না। আমি জীবনে সরকারি চাকরির জন্য দরখাস্ত কখনো করি না এই জীবনে, কারণ আই ব্যাগ টু লিখতে হয়। যখন ব্যাগ লিখতে হয় তখন ব্যাগার, বাট আই এম এ বর্ন কিং। আমার যে বিখ্যাত মানে কবিতা, যেটা আমাকে সারা দেশে আমাকে ইয়ে দিয়েছে, সেই সুরমার কুলে কুলে ফুলে ফুলে ভরা যেই মাঠ, আমি তার একদা সম্রাট। তো কিছুদিন আগে কলকাতা থেকে এসেছিল আমার উপর একটা তথ্যচিত্র করতে, ওরা বলছে আপনি একদা সম্রাট নয়, আপনি এখনো সম্রাট। তো এই দিক দিয়ে বলছি যে ওরা আসাম সরকার মানে নিজে থেকে আমাকে সাহিত্যিক পেনশন দিয়েছে, সাংবাদিকতার পেনশনও দিতে চেয়েছিল, কিন্তু এক ব্যক্তি 2টা
পেনশন এটা নেওয়াটা লোকচক্ষে ভালো দেখায় না, এই জন্য আমি নেই। আচ্ছা, তো এখন যে নতুন যে সাংবাদিকতার একটা রিভলিউশন যেটা এসে গেছে, এখন সোশ্যাল মিডিয়া তো আপনি দেখতে পাচ্ছেন, আচ্ছা, তা নিয়ে আপনি কি মনে করেন? আপনি সাংবাদিকতাটা আমি কেন করব? এখন না না না, আচ্ছা, তার একটা তো আমার একটা উদ্দেশ্য আছে। আমি যেমন জীবনের প্রথম দিন আমি স্থির করে নিয়েছি আমি সাংবাদিক হব। যখন মানুষ স্কুলের কলেজের রচনা লিখত, এইম অফ লাইফ, ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, উকিল হওয়া, আমি লিখতে সাংবাদিক হওয়া। কেন? যে সাংবাদিক হলে সমাজের কাজ করা যায়, সাংবাদিক হলে সমাজের সংস্কার করা যায়, সাংবাদিক হলে অন্যায়ের প্রতিবাদ করা যায়, সাংবাদিক হলে প্রকৃত সাংবাদিক হতে পারলে সমাজে মান্যতাও পাওয়া যায়। আচ্ছা, তো আমি যদি সেটা পেতে হয় তাহলে আমাকে সেইভাবে যোগ্য হতে হবে। ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার। আচ্ছা, আমি যদি সেটার উপযুক্ত না হই তাহলে আমি কি করে আমি ডিমান্ড করব যে আমাকে মর্যাদা, মানে এই যে সম্মান, সেটা অর্জন করতে হয়, নট ডিমান্ড বাট কমান্ড। তো আমরা এখন যেটাই আছি, প্রিন্ট মিডিয়ায় আছি আর ডিজিটাল মিডিয়ায় আছি, আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের আস্থা অর্জন করতে হবে। আচ্ছা, যে আমি জনগণের স্বার্থে কাজ করছি, আমার স্বার্থে নয় শুধু। এই প্রফেশন তো ঠিকই আছে, এটা আমার জীবিকা, কিন্তু জীবিকা তো অনেক ধরনের আছে। সাংবাদিকতার যেটা জীবিকা, এটা মানুষের চোখে, সমাজের চোখে একটা মহৎ পেশা। হ্যাঁ, সেই মহৎ পেশার আমাকে উপযুক্ত হতে হবে। আচ্ছা, আমি এর চেয়ে বেশি এটা ব্যাখ্যা করতে আমি যাই না, কারণ আমাদের কাছে তো অনেক কথা আসে, অনেক সম্পর্কে, অনেক ব্যাপারে। তো সমাজটাই যখন পঙ্কিলতায় ডুবে গেছে, সাংবাদিক তো এই সমাজেরই লোক, তারা একদম পরিশুদ্ধ থাকবে আর সব হয়ে এমন তো হয় না। তো আমাদের এটা মনে রাখতে হবে যে সাংবাদিকতার মূল তো ব্যাপারটা হচ্ছে প্রথমত মানুষকে জানানো, মানুষ জানতে চায়। হ্যাঁ, যে কী বার্তা, সেই আমাদের মহাভারতের যুগে যে বার্তা কী, সেই বার্তা মানুষ জানতে চায়। তো মানুষকে সঠিক বার্তা দিতে হবে, মন গড়া বার্তা নয়, ভুল বার্তা নয়, এবং কারো দ্বারা প্ররোচিত হয়ে বার্তা নয়, প্রভাবিত হয়ে বার্তা নয়। সেই আমাদেরকে, আমরা যখন সাংবাদিকতা সম্পর্কে আমরা আগ্রহী হই, তো আমাদেরকে যারা আমাদের সিনিয়র বা আমাদের যেটা বই পুস্তক আছে সাংবাদিকতার, আমার লাইব্রেরি দেখবেন আমার একটা রেক আছে শুধু সাংবাদিকতার বই। সেখানে এক একটা বলা হয়েছে যে নিউজ ইজ সেক্রেড, ওপিনিয়ন ইজ পার্সোনাল। যখন তুমি সংবাদ দেবে সেটা একদম পিওর থাকতে হবে, ইট ইজ সেক্রেড। সেক্রেড মিন্স পবিত্র। আর ওপিনিয়ন ইজ পার্সোনাল, কোনো ঘটনার সম্পর্কে তুমি তোমার যে মতামত তুমি দিতে পারো, সেটা তোমার আছে, কিন্তু সংবাদের মধ্যে সেটা তুমি গুলিয়ে দিতে হবে না। সংবাদটা এজ ইট ইজ, যেটা হয়েছে এটাই করতে হবে। তো এইভাবেই এই ডিজিটাল হোক আর প্রিন্ট মিডিয়া হোক, তাকে এই সমস্ত নীতি মানে মেনে চলতে হবে, না হলে তো এটা তার যে পেশা, সেই পেশার মর্যাদা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো আজকে আপনি আমাকে এতটুকু সময় দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।
এবং আমরা ওনার কাছ থেকে ওনার পাস্ট এক্সপিরিয়েন্স সেটা জানলাম এবং বহু মূল্যবান কথা আপনারা হয়তো শুনেছেন। এবং ওনার একটা ইন্টারভিউ আমাদের শিলচর নিউজে আমরা একটা কাভারেজ করেছি, সেটাও আমাদের একটা ভাগ্যের ব্যাপার। কারণ অনেক দিন থেকে আমাদের রাজুদা তো প্রায় 2-3 মাস থেকে বলছেই ওনার একটা ইন্টারভিউ আমাদের চ্যানেলে থাকা দরকার, সেজন্যই আমরা আজকে ওনার কাছে আসলাম। এবং আমাদের রাজুদাকেও অশেষ অশেষ ধন্যবাদ, উনি ক্যামেরার পিছনে বসে আছেন। তো আপনাদের এই আজকের যে আমাদের বার্তালাপ, সেই বার্তালাপ আপনাদের কেমন লাগলো সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন এবং এটাকে সবাইকে পাঠিয়ে দেবেন এই ভিডিওটাকে, যাতে সবার কাছে এই বার্তালাপটা পৌঁছে যাক। বহু পুরনো জিনিস আমরা জানতে পারলাম, যেটা হয়তো আপনারাও জানেন না, আমি তো নিজে জানি না, যেটা আজকে ওনার সঙ্গে সাক্ষাৎ করে জানলাম। তো আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।